সালাম আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে চুক্তির বাস্তবায়ন রিলেটেড 12 থেকে 30 পর্যন্ত আমাদের যে সেকশন গুলো দেওয়া আছে সেগুলো। যেহেতু বার কাউন্সিল পরীক্ষা 25শে এপ্রিল, মাত্র আর কয়েকদিন সময় আছে, তো এই জাস্ট 5 থেকে 10 মিনিটে ভিডিওটা আপনাকে সহায়তা করবে এই চুক্তির বাস্তবায়ন রিলেটেড 12 থেকে 30 পর্যন্ত। যদি আপনি কিভাবে পড়বেন এই জিনিসটা যদি না বুঝে থাকেন, তো বন্ধুরা সর্বপ্রথম দেখেন এই যে চুক্তির বাস্তবায়ন, এটা আমরা 12 নম্বর ধারা থেকে নিয়ে 30 নম্বর ধারার মধ্যে পাবো। আমাদের যেই চুক্তিগুলা কথা বলা আছে এই চুক্তিগুলার ক্ষেত্রে 12 থেকে 30 আমরা কিভাবে পড়বো। আপনি একটা চার্ট বানাবেন ইয়েস এবং নো বলে। ইয়েস এবং নো, দেখেন যে চুক্তি বাস্তবায়ন করা যাবে তার মানেটা কি হচ্ছে, এমন কিছু চুক্তি আছে যেগুলো বাস্তবায়ন করা যাবে না। তাহলে আপনি অপোজিটে লিখেন যা বাস্তবায়ন করা যাবে না। যার জন্য যাবে, তাহলে এমন কিছু ব্যক্তি আছে যার জন্য চুক্তি বাস্তবায়ন করা যায় না, তাহলে আমরা যার জন্য যাবে না। যার বিরুদ্ধে যাবে, তার মানে কিছু ব্যক্তির বিরুদ্ধে করা যাবে না, এইখানে আমরা তাদের বিরুদ্ধে করা যাবে না। তো এই তিনটা আর তিনটা অপোজিট, 6টা জিনিস মুখস্থ করলেই শেষ, আর কিছুই কিন্তু নেই। এখন আসেন একটু ডিটেইলে দেখার চেষ্টা করি। আপনি সর্বপ্রথম এই চারটা বানিয়ে নেন, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেন, অথবা নিজে কাগজের মধ্যে লিখেন। তাহলে যে চুক্তি বাস্তবায়ন করা যাবে এটা আমরা 12 নম্বর থেকে নিয়ে 17 নম্বরের মধ্যে পাবো। এখন এই 12 নম্বর ধারা জাস্ট আমরা আরেকটু আপনাদেরকে বুঝিয়ে দিই। 12 নম্বর ধারায় চারটা ক্ষেত্র বলা আছে, এটা মুখস্থ রাখবেন আপনি। অ্যাটলিস্ট এতটুকু মুখস্থ রাখবেন যে 12 নম্বরে আমার চারটা ক্ষেত্রের কথা বলা আছে যেখানে চুক্তি বাস্তবায়ন করা যাবে। এটা ছাড়া এই যে 13, 14, 15, 16 যেগুলো আমাদের অতটা কাজের না, এগুলো এটাতে বলে যে যদি প্রাকৃতিক কারণে স্বতন্ত্রভাবে কিছু অংশ বিনষ্ট হয় তারপরেও দায়ের করা যাবে। এটা হচ্ছে এই যে ছোট অংশ বাস্তবায়নযোগ্য না হলেও করা যাবে। এটা হচ্ছে যে বড় অংশ বাস্তবায়নযোগ্য না হলে পক্ষের আবেদনে করা যাবে। 16তে হচ্ছে যে স্বতন্ত্র অংশ বাস্তবায়ন করা যাবে। আর 17তে বলে যে এর বাইরে কোনো চুক্তি বাস্তবায়ন করা যাবে না। তাহলে মূল কথাটা হচ্ছে আমরা টোটাল চুক্তিটাই, এই যে টোটাল চুক্তিটাই বাস্তবায়ন করব, যেটা 12 থেকে 17তে আলোচনা করে। 12 নম্বরে চারটা কন্ডিশন দেওয়া আছে, আপনি ভিতরের কন্ডিশন গুলো নিজে পড়ে নেবেন, কিন্তু ওই চারটা মনে রাখবেন যে চারটা কন্ডিশন ওইগুলার মধ্যে পড়লে আমাদের চুক্তিটা বাস্তবায়ন হবে, সম্পূর্ণ চুক্তিটা। আর যদি চুক্তিটার আংশিক বাস্তবায়ন করতে চাই, তাহলে হয় 13তে যাইতে হবে, না হলে 14তে, না হলে 15তে, না হতে 16তে। 13তে কি আছে? 13তে হচ্ছে প্রাকৃতিক কারণে, ন্যাচারাল কারণে, যেমন ধরেন যে আপনি বাড়ি বিক্রি করতেছেন, সামনে একটা গার্ডেন ছিল সেটা সহ, বা পার্কিং ছিল সেটা সহ, কিন্তু সমস্যা হয়েছে রাতের বেলা, চুক্তি হওয়ার পর রাতের বেলায় পার্কিংটা ভেঙে গেছে, এখন ক্রেতা কিনতে চাচ্ছে না, আপনি তাকে বাধ্য করাইতে পারবেন ন্যাচারাল কারণে, প্রাকৃতিক কারণে। মূল জিনিসটা ঠিক আছে, শুধু আনুষঙ্গিক সামান্য একটা ক্ষতি হয়েছে, তো 13 বলতেছে করা যাবে। 14 বলতেছে যে চুক্তির সামান্য অংশ যদি, আপনি 10 বিঘা জমি বিক্রি করবেন, 1 বিঘা পারতেছেন না, বাকি 9 বিঘা এখন ক্রেতা কিনবেন, আপনি বাধ্য করাইতে পারবেন যে কিনতে হবে, কারণ বেশি পরিমাণ অংশ ঠিক আছে। 15 হচ্ছে বেশি পরিমাণ আপনি পারতেছেন না, 9 বিঘায় আপনি বিক্রি করতে পারবেন না, শুধু 1 বিঘা পারবেন। তো এই ক্ষেত্রে ক্রেতার ইচ্ছার উপর নির্ভর করে, সে চাইলে 1 বিঘার জন্য মামলা দায়ের করতে পারবে। আর 17তে আমাদের বলে যে এর বাইরে, অর্থাৎ 13, 14, 15, 16-র বাইরে অন্য কোনো ভাবে আংশিক চুক্তি বাস্তবায়ন হবে না, 12 ধারা মোতাবেক সম্পূর্ণ চুক্তি বাস্তবায়ন হবে। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, এর বাইরে আর কিছু আপনার মুখস্থ করার দরকার নাই। যে আমরা 12 থেকে 17-র মধ্যে দেখবো যে কোন চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে। এখন কোন চুক্তিগুলো যাবে না, 21 নম্বর যখন আপনি পড়বেন, 8টা আপনি চুক্তি পাবেন, ভিতরে 8টা আপনি মুখস্থ করতে পারেন বা না পারেন, অ্যাটলিস্ট 21-এ 8টা ক্ষেত্রে বাস্তবায়ন করা যায় না, এটা মুখস্থ রাখেন। আর পরবর্তীতে 21-এর যুক্ত করা হয়েছে যেখানে 2টা শর্ত দেওয়া আছে, এটা একটু দয়া করে মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে বায়নামা দলিল অবশ্যই লিখিত এবং রেজিস্টারকৃত হবে। আর বায়নামার বাকি অংশ আদালতে মামলা দায়েরের সময় কি করতে হবে, জমা করতে হবে। তাহলে 21-এ 8টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যায় না। আর 21-এর বলতেছে 2টা ক্ষেত্র আছে, কন্ডিশন আছে, সাবসিকুয়েন্ট কন্ডিশন। সেটা হচ্ছে যে দলিলটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হবে, আর অবশিষ্ট টাকা আদালতে পরিশোধ করতে হবে, না হলে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। তাহলে ক্লিয়ার? এখন বলবেন যে ভাই এই 12 ধারার চারটা জিনিস একটু বলে দেন। তো 12 ধারার চারটা আপনি দয়া করে বই খুলেন, জাস্ট সেখানে বলছে যদি বিবাদী কি হয়, এই যে চুক্তিটা
কোনো সম্পূর্ণ বা আংশিক ভাবে কোনো ট্রাস্ট বা জিম্মার অন্তর্ভুক্ত হয়, যদি চুক্তিটা বাস্তবায়ন না করলে আপনার এমন ক্ষতি হবে যে ক্ষতিপূরণ নির্ধারণ করার কোনো মানদণ্ড নাই, যদি টাকা পয়সা দিয়ে এডিকুয়েট রিলিফ না হয়, আর যদি আপনি ক্ষতিপূরণ পাওয়ারই সম্ভাবনা না থাকে। এই চারটা হচ্ছে কারণ। আশা করি ক্লিয়ার। এখন আসেন যার জন্য করা যাবে, যে সমস্ত মহাশয় ব্যক্তির জন্য চুক্তিটা বাস্তবায়ন করা যাবে। কারণ এই চুক্তিটা, যেই চুক্তি, তার তো একজন কর্তাবাবু থাকবে, তো এটা হচ্ছে কর্তাবাবু। কর্তাবাবুর সেকশন হচ্ছে 23 নাম্বার ধারা বলতেছে যে 8 ধরনের ব্যক্তি, 8 ধরনের ক্যাটাগরি সেখানে দেওয়া আছে। আপনি ভিতরে 8 ধরনের মুখস্থ যদি নাও রাখতে চান সমস্যা নেই, অ্যাটলিস্ট 8 ধরনের এটা মনে রাখবেন, যে 8 ধরনের ব্যক্তির জন্য চুক্তি বাস্তবায়ন করা যায়। তাহলে কত ধরনের ব্যক্তির জন্য যাবে না? এটা 24-এ বলে যে 4 ধরনের ব্যক্তির জন্য করা যাবে না। 25-এ বলে যে 3টা ধরনের ব্যক্তির জন্য করা যাবে না। আর 26-এ বলে যে 4 প্রকারের পরিবর্তন না করলে চুক্তিটা কি করা যাবে না, প্রবল করা যাবে না। এই ভিতরে 4 3 4 এগুলো জাস্ট মনে রাখবেন, আপনার সময় থাকলে তখন ভিতরে কন্ডিশনটা পড়বেন। এখন আসি, যার বিরুদ্ধে করা যাবে, মানে যিনি আসামি, যিনি বিবাদী, যিনি প্রতিপক্ষ। তো 27 যখন আমরা পড়বো, 5টা আমরা শ্রেণী পাবো, ক্যাটাগরি পাবো, যাদের বিরুদ্ধে আমরা চুক্তির বাস্তবায়নটা করাইতে পারবো। আর 27-এর লিজ সংক্রান্ত বিষয় পরবর্তীতে এডিশনাল যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে 2টি শর্ত আসছে, যে একটা লিজ যদি আইনগতভাবে রেজিস্ট্রেশনও করার প্রয়োজন পড়ে, যদি আমরা রেজিস্ট্রেশন নাও করি, তাও আমরা বাস্তবায়ন করাইতে পারবো। এখন তাহলে কাদের বিরুদ্ধে আমরা করতে পারবো না? 28 সিম্পলি বলতেছে যে কি 3 ধরনের ব্যক্তির বিরুদ্ধে আমরা বাস্তবায়ন করাইতে পারবো না। তাহলে বন্ধুরা দেখেন, একদম সিম্পলি যদি আমরা বলি, আমরা 12 থেকে 30 যদি এইভাবে একটু পড়ি, একদম সহজ, একদম সহজ। এখন বলবেন ভাই এর বাইরে তো কিছু আছে, তো এটা একবার ডিভিশন দেন। 12তে বলতেছে, 12 থেকে 17তে বলতেছে যেই চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে। আর 12তে টোটাল চুক্তির বাস্তবায়নের কথা দেওয়া আছে 4টা ক্ষেত্র। 13 14 15 16 এগুলো আংশিক চুক্তি বাস্তবায়নের কথা বলতেছে। আর 17 বলতেছে যে 13 থেকে 16-র বাইরে অন্য কোনো আংশিক চুক্তি কার্যকর করা যাবে না। এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন যদি কিছু চুক্তি বাস্তবায়ন করা যায়, তাহলে কিছু চুক্তি অবশ্যই থাকবে যেগুলো বাস্তবায়ন করা যাবে না, যেটা আমরা 21-এ 8 প্রকারের চুক্তি এবং 21-এর 2টা শর্ত পাবো, যে যে চুক্তিগুলো বাস্তবায়ন করা যাবে না। এরপরে যেই ব্যক্তির জন্য আমরা বাস্তবায়ন করব, যেই ব্যক্তির জন্য আমরা বাস্তবায়ন করব, 23-এ আমরা পাচ্ছি কার জন্য? এই যে 23-এ 8 জন ব্যক্তির জন্য আমরা পারবো। তার মানে কিছু ব্যক্তি আছে যাদের জন্য পারবো না। তাহলে 24 25 26 তিনটা সেকশন আলোচনা করে, 24 বলে 4টা, 25 বলে 3টা, 26 বলে 4টা। তাহলে যার বিরুদ্ধে আমরা বাস্তবায়ন করব, এই যে যার বিরুদ্ধে বাস্তবায়ন করতে পারবো, 27 বলতেছে 5টা, 27-এ বলতেছে 2টা শর্ত। আর যার বিরুদ্ধে আমরা করব না, 28 বলতেছে যে 3টা। এইভাবে আপনি 1 2 বার একটু নিজে কলমে লিখে মাথার মধ্যে নেন। এরপরে আপনার দায়িত্ব হবে বেয়ার একটা খুলে অথবা গাইড বইটা খুলে ওই 4টা শব্দ বারবার পড়েন। এখন তাইলে আপনি বলবেন যে ভাই বাকিগুলার কি হবে? বাকি এখানে আছেটা কি? বাকি দেখেন, এখানে আমরা 18 নম্বরটাও নিয়ে আসতে পারি। 18 নম্বর, যে ক্রেতার অধিকার ত্রুটিপূর্ণ মালিকানার বিরুদ্ধে। এখানেও 4টা ক্ষেত্রের কথা বলা আছে। যখন একজন ব্যক্তি কারোর সাথে কোনো চুক্তি করে, তার মালিকানা ঠিক থাকে না, তখন যে ক্রেতা যিনি চুক্তি করেছেন, ওনার 4টা অধিকার আছে, উনি কি করতে পারবেন? চুক্তিটা প্রবল করতে পারবেন। এরপরে 19 যদি আমরা দেখি, 19-এ আদালতের ক্ষমতার কথা বলে, যে আদালত চুক্তিটা বাস্তবায়নের পরিবর্তে চাইলে বিকল্প হিসাবে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, অথবা অতিরিক্ত হিসাবে চুক্তিও প্রবল করে দিতে পারে, ক্ষতিপূরণও দিতে পারে। এরপরে 20-এ আমাদের লিকুইডেশনের কথা বলে, অর্থাৎ চুক্তিতে যদি উল্লেখ করা থাকে যে চুক্তি মোতাবেক কাজ না করলে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এর মানে এই না যে চুক্তিটা কার্যকরের আদালতে মামলা দায়ের করা যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি ওই ক্ষতিপূরণ নিয়ে নেন, টাকা পয়সা নিয়ে নেন, তখন পারবেন না। কিন্তু টাকা পয়সা যতদিন না নিবেন ততদিন আপনি, 20 বলতেছে, আপনি অবশ্যই অবশ্যই মামলা দায়ের করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইটা মনে রাখবেন। তারপরে আছে কি 22, 22 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা এই যে আদালতের ডিসক্রিশনের কথা বলি, তো 22-এ সেখানে বর্ণনা করছে যে আসলে আদালতের ডিসক্রিশন জিনিসটা কি। যে বিচারকের মন খারাপ হইলে যে উনি দিবেন না, বা মন ভালো থাকলে দিবেন এমন না। তার যে একটা রায় বা আপনার পক্ষে দেওয়ার জন্য তার যে প্রিন্সিপাল গুলা হবে, এগুলো অবশ্যই জুডিশিয়াল প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ লিগ্যাল এন্টিটির উপর থাকবে তার একটা রায় দেওয়া, আপনার পক্ষে দেওয়ার জন্য যে অভিমত গুলা থাকবে, এগুলো যাতে এমন হয় পরবর্তীতে উচ্চ আদালত এগুলো আপিল যোগ্য হইতে পারে, গ্রাউন্ড থাকে এই জন্য।
আর সবকিছু থাক আপনার পক্ষে থাকার পরেও বলতেছে যে দুইটা ক্ষেত্রে বিচারক কি করতে পারে, সবকিছু ঠিক আছে চুক্তি, তারপরে চুক্তি প্রবল বিচারক নিষেধ করতে পারে। দেখলো যে সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু দেখা হচ্ছে যে যিনি বাদী চুক্তিটা প্রবল করে দিলে উনি অবৈধ সুবিধা পাবেন। 1 লাখ টাকার সম্পত্তি, আপনি মাত্র 10,000 টাকা বায়না করে শতকে বসে আছেন, সবকিছু ঠিক আছে, কোনো জোরাজুরি নেই, কোনো কিছুই নাই। তো বিচারক দেখলো যে কি করে 1 লাখ টাকার সম্পত্তি 10,000 টাকা দিয়ে আপনি কিনেন, অতএব এই চুক্তি আমরা বাস্তবায়ন করব না। সিম্পল দ্যাট। তো এইরকম আরো একটা ক্ষেত্র আছে, আর একরকম ক্ষেত্রে আদালত বাস্তবায়ন করবে সেক্ষেত্রে যেখানে এ এবং বি এর কথা মতো চুক্তি করা হয়েছে, বি কিছু কাজ করছে, এখন যদি আমরা কি করি, যদি এটা বাস্তবায়ন না করি, বি এর যেহেতু কিছু কাজও করছে তার আরো ক্ষতিও হবে, তো এই জন্য আদালত বলবে যে আমি চুক্তিটা বাস্তবায়ন করব। আর চুক্তি যে ক্ষেত্রে বাস্তবায়ন করব না, একটা যেটা আমরা বললাম যেখানে চুক্তিটা বাস্তবায়ন করলে অবৈধ লাভ পাবে, সেই জায়গায় আদালত কি করবে, সেটা বাস্তবায়নটা করবে না। এইটা মনে রাখবেন। আর এই জায়গায় আরেকটা ক্ষেত্র আছে, যেই ক্ষেত্রে আদালত চুক্তি প্রবলটা কি করতে পারে, যে ক্ষেত্রে দেখা যায় এ এবং বি দুইজনই বাদী বিবাদী। এখন চুক্তিটা প্রবল করলে কি হবে, যে যিনি বিবাদী তার অনেক কষ্ট হবে, অনেক ক্ষতি হবে, কিন্তু বাদীর কোনো কষ্ট হবে না, বাদীর কোনো ক্ষতি হবে না। এই জিনিসটাই হচ্ছে জিনিস, মনে রাখবেন। তাহলে আর কি বাদ থাকলো, আর বাদ থাকতেছে আমাদের এই 28 নাম্বার সেকশন। 28 নাম্বার সেকশন আমাদের একটা কথা বলে যে যখনই আপনি কোনো চুক্তি প্রবলের মামলা দায়ের করবেন, যদি ওই চুক্তিটা খারিজ হয়ে যায়, চুক্তিটা যদি কার্যকর করা না যায়, পরবর্তীতে আবার নতুন করে মামলা নিয়ে আসতে পারবেন না যে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ। যে মামলা দায়ের করবেন ওই মামলার মধ্যেই যা কিছু চান, যে চুক্তি প্রবল করে দেন, নাইলে সেটা বাতিল করেন, নাইলে আমার ক্ষতিপূরণ দেন, সবকিছু একই মামলা দিতে হবে, যাতে মামলার বহুগামিতা না হয়। আর এই 12 থেকে 30 যখন পড়বেন তখন দয়া করে 37 নাম্বার সেকশনটার দিকে একটু চোখ বোলাবেন। সেখানে চুক্তি রদের ক্ষেত্রে বলা আছে যে আমরা যখন অ্যাপ্লিকেশন দিব, আদালত যদি একটা চুক্তিকে কি করতে না পারে, সুনির্দিষ্টভাবে কার্যকর করতে না পারে, তাহলে 37 ধারা মোতাবেক আদালত সেটাকে কি করবে, রদ করবে, রেসিশন করবে, রহিতকরণ করবে। তাহলে 12 থেকে 30 যখনই আপনি পড়বেন, সাথে অবশ্যই অবশ্যই কি করবেন, 37 নাম্বারটা পড়বেন। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই 30। 30 বলতেছে যখন আমরা এই যে নিয়ম কানুন গুলো পড়বো, এগুলো আমরা আরবিট্রেশনের যে রোয়েদাদটা পাবো, অ্যাওয়ার্ড পাবো, অথবা উইল যেটা পাবো, অথবা পরবর্তীতে উইলের সংশোধনী কোডিসিল যেটা আসবে, সেটার ক্ষেত্রে আমরা এই সমস্ত নিয়ম কানুন প্রয়োগ করতে পারবো, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখনো যারা চিন্তা করতেছেন পাশ করবেন কি করবেন না, যদি কনফিডেন্স লেভেলটা বাড়াইতে চান, তাহলে আমাদের সাতকাহন অ্যাডভোকেসিতে আপনারা এডমিশন নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।